আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় কাল, নারী হিসেবে সহানুভূতি পাবেন না আসামি। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার। এবারে বিস্তারিত। জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে কাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রায় ঘোষণার কার্যক্রম। আসামি নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না বলে মনে করছে প্রসিকিউশন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যার রায় ঘোষণা করা হবে সোমবার। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। রাষ্ট্রপক্ষ দাবি করেছে আসামিদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণ হয়েছে, তাই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে প্রসিকিউশন। অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড এখনো কার্যকর হয়নি। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মনে করছে প্রসিকিউশন। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায়ের মাননীয় কি বলে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নেবে। অনিশ্চয়তা, বিভ্রান্তি ও হতাশার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে, এমনটাই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘিরে নৈরাজ্য হতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি জাতীয় জীবনে মাওলানা ভাসানীর অবদান স্মরণ করেন। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের
জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশার কথা শোনান বিএনপি মহাসচিব। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা করেন এই নেতা। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। গণতন্ত্রের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ ইস্যুতে গণভোট করা আইন, সংবিধান ও বাস্তবসম্মত নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত, নইলে জটিলতা বাড়বে। এমনটাই মত দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। আওয়ামী লীগ সরকারের আমলে গত 3টি জাতীয় সংসদ নির্বাচন ছিল অনেকটা একপেশে ও প্রশ্নবিদ্ধ। 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। একই দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে হবে গণভোট। সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা। গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত কতটা বাস্তব ও আইনসম্মত তা নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য রয়েছে। গণভোটের প্রশ্ন তখনই আসে আমাদের সংবিধানে, যখন সংবিধানের কোনো যদি বিধান পরিবর্তন করতে হয়, তখন 2/3 মেজরিটি নিয়ে একটা বিল পাঠাবে রাষ্ট্রপতির কাছে, এবং একই সাথে গণভোটের জন্য পাঠানোর বিধান আছে। এখন যখন সংসদে নেই এবং 2/3 মেজরিটির প্রশ্ন নেই, সুতরাং গণভোট হওয়ার যে প্রক্রিয়া সেটা আসলে আইন বা সংবিধান সমর্থিত নয়। সংবিধানে কিন্তু গণভোটের কথা বলা নাই, সুতরাং এটাকে যদি আপনি আইনগত ভিত্তি না দেন তাহলে তো আপনার এটা নতুন ধরনের সংকট তৈরি করবে। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরানো এবং নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় সংস্কার আর সংসদের 2 কক্ষ গঠন সংক্রান্ত গণভোটের বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। ওই 4টা প্রশ্ন থাকলে যেটা হবে, এটাতে কনফিউজড হওয়ার সম্ভাবনা থাকবে। কেউ যদি বলে যে না আমি একটা ভোট দিব, আবার কেউ যদি বলে যে না আমি 4টাই না দিব, বা 3টা না দিব, 1টা হা দিব। সুতরাং এইটাকে আসলে আমার মনে হয় একটু থিঙ্ক করতে হবে, আবার নতুনভাবে রিথিঙ্ক করবে। অধিকাংশের ক্ষেত্রে এই যে 4টা যে প্রশ্ন আছে, সেই 4টা প্রশ্নে আসলে তেমন টিক চিহ্ন বা ক্রস চিহ্ন কোনোটি পড়বে না, কারণ মানুষের তখন একমাত্র ফোকাস থাকবে হচ্ছে মার্কায় ভোট দেওয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি এর পক্ষে থাকলেও জামায়াত সহ সমমনা দলগুলো আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন চায়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় 1 আসন। আসনটি পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী গোল করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। বসে নেই এনসিপি, জাগপা, জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল পঞ্চগড় 1 আসনটি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে ৪৮,০০০ ভোটে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজহারুল হক প্রধান। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেহকে পরাজিত করে আসনটিতে ৮,০০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন জাসদ প্রার্থী নাজমুল হক প্রধান। পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থী মজহারুল হক প্রধান ও নাইমুজ্জামান ভুইয়া মুক্তা। তবে রাজনীতির পরিবর্তনের পর পাল্টে গেছে জেলার রাজনীতির পুরো দৃশ্যপট। পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা মিলে গঠিত আসনটিতে একটি পৌরসভা, ২৩টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্য মতে আসনটিতে মোট ভোটার রয়েছে ৪,৩৭,০২২ জন। আসনটিকে নিজেদের দখলে নিতে মাঠে সরব এনসিপি, জাগপা, বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকার ভোটাররা কি ভাবছেন? সৎ, যোগ্য এবং জনগণের জন্য কাজ করবে এমন কাউকে আমরা বেছে নিব। আর আওয়ামী লীগের আমলে সুষ্ঠু ভোট হয়নি, আমরা ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট দিতে পারিনি শান্তিপূর্ণভাবে। বিগত নির্বাচনে আমার ভোট উঠছিল, কিন্তু আমি তখন ভোট দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার ভোট হয়ে গেছে। আমি এবার একজন নতুন ভোটার এবং সেক্ষেত্রে আমি চাবো আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করবে। আমরা যারা নারী আছি এবং যারা শিশু তাদেরকে নিয়ে যেন কাজ করে। জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। আমরা সবসময় একটা নির্বাচনমুখী দল ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে ৮ ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদেরকে উৎসাহিত করছে। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, নির্বাচনের তারিখ, যাতে করে উৎসুক জনগণ ভোট দিয়ে যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে, সরকার নির্বাচন করতে পারে। তবে এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ২৩টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসনের বাংলাদেশ জাসদ, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বিভিন্ন স্থানে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত ২:৩০টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেয় তারা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিলেটে মহানগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয়। এদিকে ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। গতকাল মধ্যরাতে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে। পেট্রোল বোমায় সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগুড়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি না হলেও মূল ফটকের নামফলক ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল থেকে অভ্যন্তরীণ 11টি রুটসহ দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বিএম কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। শনিবার রাতে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। এছাড়া অনেকগুলো বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বাস মালিকরা জানান, ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় 3 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ঘটনার জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন প্রত্যাশী 26 বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম লিবিয়ার আলখোমস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী 2টি নৌকা ডুবে যায়। একটিতে 26 বাংলাদেশি ছিলেন, অন্য নৌকায় ছিলেন 69 জন। তাদের মধ্যে 67 জন সুদানের এবং 2 জন মিশরের নাগরিক। ওই নৌকায় 8টি শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। আলখোমস শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে চলতি বছর ভূমধ্য সাগরে ডুবে অন্তত 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর প্রাণ গেছে। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে। আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমাতে এই শর্ত আরোপ করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেয়া হবে। তাদের শরণার্থীদের মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে। যারা নিজ দেশে নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরিয়ে দেয়া হবে। এবছর এখন পর্যন্ত 39,000-এর বেশি শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ফিলিস্তিনের হেব্রনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানকার পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে মূলত অবৈধ বসতি স্থাপন করা ইহুদিদের উৎসব পালনের সুযোগ করে দিতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। হেব্রন ডিফেন্স কমিটি ও স্থানীয় বাসিন্দারা জানান শুক্রবার সকাল থেকে পুরনো শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি হয়েছে। ইসরায়েলি বাহিনী পুরনো শহরে প্রবেশের সামরিক চেক পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরে ফিরতে পারেননি এবং হেব্রনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হচ্ছে। এদিকে শনিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় কাল, নারী হিসেবে সহানুভূতি পাবেন না আসামি। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী 26 বাংলাদেশি নিয়ে নৌকা ডুবি, 4 জনের মরদেহ উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।